ক্লাস 11 আজকে তোমাদের অ্যাকাউন্টেন্সির আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, যেখানে রয়েছে তোমাদের বেসিক টার্মস ইউজড ইন অ্যাকাউন্টিং। ঠিক আছে, বাংলায় বিভিন্ন শব্দবন্ধ যেগুলো আমাদের হিসাবশাস্ত্রে ব্যবহৃত হয়, মৌলিক শব্দবন্ধ। অর্থাৎ দেখো, যেহেতু এটা তোমাদের সম্পূর্ণ একটা নতুন সাবজেক্ট, তোমরা তো ক্লাস 10 পর্যন্ত অ্যাকাউন্টেন্সি সম্বন্ধে কিচ্ছু পড়োনি, তো স্বাভাবিকভাবেই কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদেরকে বারবার ব্যবহার করতে হবে। এই চ্যাপ্টারে সেগুলো আলোচনা হবে। ওকে, তো চলো আমরা সেই সমস্ত শব্দগুলো, মূলত অ্যাকাউন্টেন্সিতে তোমাদেরকে সমস্ত ইংরাজিতেই প্রবলেমগুলো করতে হবে সলিউশন, তো সেই কারণে আমরা ইংরেজি টার্মসগুলোই আলোচনা করব। হ্যাঁ, যদিও আলোচনাটা আমাদের বাংলা মাধ্যমে হবে, কিন্তু ইংরাজি টার্মগুলো আমরা আলোচনা করব, কোনটা সম্বন্ধে আমরা কি জানি। ঠিক আছে, তো চলো আমি বোর্ডে কিছু টার্মস লিখে রেখেছি, সেগুলো সম্বন্ধে একে একে। ওকে, দেখো, প্রথমে হেডিং দিয়েছি আমি বেসিক টার্মস ইউজড ইন অ্যাকাউন্টিং। হ্যাঁ, প্রথমেই আছে দেখো ট্রানজাকশান। ওকে, বাংলা করলে হয় লেনদেন। তো লেনদেন শব্দটা আমাদের অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। লেনদেন দুটো শব্দ যোগ করে, শব্দবন্ধ যোগ করে লেনদেন হয়েছে। তো এখানে হিসাবশাস্ত্রে সাধারণত অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে এই ধরনের অর্থনৈতিক লেনদেনকে আমরা ট্রানজ্যাকশান বলে থাকি, এবং সেখানে একজনের আর্থিক অবস্থা, যে দুই পক্ষ থাকবে তাদের দুজনেরই আর্থিক অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ আমি যদি কিছু কিনি, তাহলে আমার কাছ থেকে ধরো টাকা চলে যাবে, আর্থিক অবস্থার পরিবর্তন হলো, এবং সেই যে বস্তুটা আমি কিনলাম তার ফলে আমার আবার একটা বস্তুর প্রাপ্তি ঘটবে, অর্থাৎ আমার আর্থিক অবস্থার পরিবর্তন কিন্তু হবে। তখন আমি সেটাকে বলবো ট্রানজ্যাকশান বা লেনদেন, এবং সেটাই হিসাব শাস্ত্রের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ঠিক আছে, অন্য ক্ষেত্রে কিন্তু নয়, অন্য কিছু না। ওকে, নেক্সট পয়েন্ট আছে দেখো ইভেন্ট। ইভেন্টের বাংলা হচ্ছে ঘটনা। তো দেখো, ঘটনা সাধারণত অর্থনৈতিক, অনর্থনৈতিক দু রকমেরও হতে পারে, কিন্তু আমরা হিসাবশাস্ত্রে যে সমস্ত ঘটনাগুলোর সঙ্গে অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক জড়িত রয়েছে, এবং বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে যখন অর্থনৈতিক লেনদেনগুলো হয়, সেই সমস্ত ঘটনাগুলোকেই আমরা এখানে ইভেন্ট বা ঘটনা হিসাবে ধরে নেব। ওকে, অর্থাৎ ধরো পুজোতে একটা পরিবারের জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু ক্রয় হলো, হ্যাঁ, মানে কেনা হলো, তার ফলে কি হলো, ওই পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন হলো, এবং এখানে অর্থনৈতিক লেনদেন হলো। এবং পুজোতে যদি কেউ তোমাকে ধরো কোনো শুভেচ্ছা জানালো, তাহলে সেটা তো আর সেখানে অর্থনৈতিক কোনো ব্যাপার থাকলো না। তো সুতরাং ঘটনার ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় থাকবে, এবং অর্থের পরিমাপ কাঠিতেও সেটাকে পরিমাপ করতে হবে। তবে ঘটনা কি, একটা কোনো কিছু নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করেই ওই অর্থনৈতিক লেনদেনগুলো সংগঠিত হয়ে থাকে। নেক্সট যে শব্দবন্ধটা দেখছো অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের বাংলা হচ্ছে হিসাব খাত। এখন লেনদেনে আমরা দেখলাম কি দুটো পক্ষ থাকে, একটা হচ্ছে তোমার কিছু নেয় আর একটা কিছু দেয়। তো হিসাব খাতে আমরা করি কি, এই দুই পক্ষের হিসাব রেখে থাকি, অর্থনৈতিক লেনদেনগুলোকে আমরা লিপিবদ্ধ করি। একটা খাতে প্রাপকের খাত, সেখানে কিছু সে পেয়ে থাকে, আর একটা হচ্ছে যে কিছু দেয়, যে কিছু দেয় এবং যে কিছু পায়। অর্থাৎ একটা হচ্ছে প্রাপকের খাত, একটাকে আমরা বলি ডেবিট, আর একটাকে বলি প্রদেয়র খাত, তাকে আমরা বলি ক্রেডিট। ওকে, অর্থাৎ একজন কিছু প্রদান করে আর একজন কিছু গ্রহণ করে। তো সাধারণত ডাবল এন্ট্রি সিস্টেমে যখন আমরা হিসাব লিপিবদ্ধ করি, সেই হিসাব ব্যবস্থা থেকে আমাদের অ্যাকাউন্টের উদ্ভব হয়েছে, যেটাকে আমরা হিসাব খাত বলছি। ঠিক আছে, অর্থাৎ গ্রহীতার হিসাব খাত এবং যে প্রদান করছে তার হিসাব খাত। ঠিক আছে, তো এর পরের টার্মসটা আছে দেখো গুডস। গুডসের বাংলা আমরা বলবো পণ্যদ্রব্য বা পণ্য সামগ্রী। তো সাধারণত ব্যবসার ক্ষেত্রে কি হয়, মূলত যে পণ্য বা যে দ্রব্যটাকে নিয়ে ব্যবসা গড়ে ওঠে, যেটাকে কেন্দ্র করে ক্রয় বিক্রয় হোক বা উৎপাদন হোক, যেটাকে কেন্দ্র করে ব্যবসা গড়ে ওঠে, সেটাকে আমরা পণ্য সামগ্রী বলি। যেমন ধরো কাপড়ের দোকান, সেখানে মূল পণ্যদ্রব্য কি না, জামা কাপড়, শাড়ি ইত্যাদি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় যে গুডস আবার
অন্য কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা আবার অ্যাসেট হয়ে যেতে পারে। যেমন কীরকম একটা উদাহরণ দিলে বুঝবে, ধরো আলমারি, একটা আলমারি ব্যবসার ক্ষেত্রে সেটা হচ্ছে পণ্যদ্রব্য, কেননা সেই ব্যবসার কাজ কারবার কি আলমারি কেনা বেচা করা, তাই না? কিন্তু দেখা গেল যে ওই আলমারিটা যখন একটা কাপড়ের ব্যবসায়ী কিনছে, সেই আলমারিতে সেই কাপড়গুলো সাজিয়ে রাখবে, সেখান থেকে বার করে কাস্টমারদেরকে দেবে, তখন কিন্তু সেই আলমারিটা ওই কাপড় ব্যবসায়ীর কাছে অ্যাসেট হয়ে গেল। ওকে, এর পরের টার্মটা আছে দেখো পারচেজ। পারচেজের বাংলা হচ্ছে ক্রয় করা, অর্থাৎ ক্রয়। ঠিক আছে, ক্রয় বলতে আমরা কি বুঝি, যে যে পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা পরিচালিত হবে, সেই পণ্যদ্রব্য যখন উৎপাদনকারী প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে কেনা হবে মুনাফা লাভের উদ্দেশ্যে বিক্রি করবার জন্য, তখন সেটাকে আমরা বলবো পারচেস বা ক্রয়। ঠিক আছে, এর পরের টার্মটা আছে দেখো যে ইম্পোর্ট। ইম্পোর্টের বাংলা হচ্ছে আমদানি, তোমরা জানো। অর্থাৎ মুনাফা লাভের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে যদি আমরা বিদেশ থেকে কোনো পণ্য সামগ্রী কিনি বিক্রির উদ্দেশ্যে, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো আমদানি। ওকে, এরপরে আছে দেখো রিটার্ন আউটওয়ার্ডস। ওকে, রিটার্ন আউটওয়ার্ডস দেখতে পাচ্ছ তোমরা। রিটার্ন আউটওয়ার্ডসের বাংলা হচ্ছে বিক্রয় ফেরত। অর্থাৎ আমি কিছু কিনেছিলাম, কোনো কারণবশত আমি সেই পণ্যদ্রব্য ফেরত দিচ্ছি, তাহলে এটা মানে বাংলাটা ক্লিয়ার হলো যে রিটার্ন আউটওয়ার্ডস মানে বিক্রয় ফেরত। অর্থাৎ যদি ক্রয় ফেরত মানে আমি কিছু কিনেছিলাম, সেটা আমি কোনো কারণবশত যার কাছ থেকে কিনেছিলাম তাকে ফেরত দিচ্ছি। ঠিক আছে, তাকে আমরা বলবো ক্রয় ফেরত। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সেলস। সেলসের বাংলা হচ্ছে বিক্রয়। হ্যাঁ, তো আমরা মুনাফা লাভের উদ্দেশ্যে যখন কোনো পণ্য সামগ্রী বারবার ধারাবাহিকভাবে বিক্রি করে থাকি, অন্য কারো কাছে হস্তান্তর করে থাকি, তখন সেটাকে আমরা বলবো সেলস। আমি একটা জিনিস বলছি কিন্তু খেয়াল রাখবে যে বারবার করতে হবে। অর্থাৎ আমি একবার কিনলাম বা একবার বিক্রি করলাম, ধরো আমি একবার আলমারি কিনলাম ব্যবসার জন্য, তাহলে সেটা কিন্তু সেলস হবে না। ওকে, বা সেটা পারচেজও হবে না। বা আমি একটা পুরোনো আলমারি ছিল, সেটা ভেঙে গেছে বলে আমি বিক্রি করে দিলাম, তাহলে কিন্তু সেটা সেলস হবে না। বা আমি নতুন আলমারি কিনলাম, সেটা কিন্তু পারচেজ হবে না। ঠিক আছে, সেটা তখন কিন্তু সম্পত্তিতে পরিণত হবে। ওকে, এরপরে দেখো রয়েছে কি এক্সপেন্সেস বা ব্যয়। ঠিক আছে, এক্সপেন্সেস বা ব্যয় মানে কি, যখন আমি কোনো কিছু পাওয়ার জন্য যে অর্থ খরচ করি সেটাকে আমরা বলবো এক্সপেন্সেস। ঠিক আছে, যখন কিছু পাওয়ার জন্য, সেটা সেবা হতে পারে, সেটা সম্পত্তি হতে পারে, ঠিক আছে, সেটাকে পাওয়ার জন্য যে খরচ করে থাকি অর্থের বিনিময়ে, মানে অর্থের বিনিময় করে থাকি, তার জন্য সেটাকে আমরা বলবো এক্সপেন্সেস। দেখো সেলসের পরে কিন্তু আছে এক্সপোর্ট। এক্সপোর্ট আমরা কি বললাম, যে কোনো কিছু দ্রব্য যখন আমি বিদেশে ধারাবাহিকভাবে মুনাফা লাভের উদ্দেশ্যে বিক্রি করব, তখন সেটাকে আমরা বলবো এক্সপোর্ট। এখানে রয়েছে এক্সপোর্ট। ওকে, এক্সপোর্ট। এরপরে আমি চলে আসছি রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড কাকে বলবো, যখন আমি কিছু পণ্যদ্রব্য বিক্রি করেছিলাম, কোনো কারণবশত সেটা আমার কাছে ফেরত এসেছে। ঠিক আছে, সেটাকে আমরা বলবো রিটার্ন ইনওয়ার্ড, মানে আমার কাছে ফেরত আসছে। ইন মানে ভেতরে ঢোকা, বুঝতে পারছো, অর্থাৎ আমার কাছে ফেরত আসছে। রিটার্ন মানে ফেরত, রিটার্ন ইনওয়ার্ড মানে আমার কাছে ফেরত আসছে। যে দ্রব্য আমি বিক্রি করেছিলাম, কোনো কারণবশত ক্রেতা সেই দ্রব্য আমাকে ফেরত দিচ্ছে, সেটা হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড। এরপরের যে শব্দবন্ধটা আছে দেখো ভাউচার। অর্থাৎ পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ মূল্যবান দলিল ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলি ভাউচার। তোমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করো, ধরো ব্যাংকে টাকা জমা দিলে, তাহলে সেই যে টাকা জমা দেওয়ার যে রিসিপ্ট, সেটা একটা ভাউচার। দোকানে কিছু কিনলে, তো তার যে বিল, সেটা একটা ভাউচার। ঠিক আছে, মানে ভাউচার বিভিন্ন রকম, বিভিন্ন ধরনের হয়ে থাকে। ভাউচার থেকে আমরা কোনো লেনদেনের বিষয় সম্পর্কে জানতে পারি, তার দাম কি, কী দামে কেনা হয়েছে, কী দামে বিক্রি করা হয়েছে, কত ইউনিট কেনা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এরপরের যে শব্দবন্ধটা রয়েছে সেটা হচ্ছে পেমেন্ট। পেমেন্টের বাংলা প্রদান আমরা বলতে পারি, তবে আমরা মূলত ইংরাজি শব্দবন্ধগুলোই ব্যবহার করব। ঠিক আছে, পেমেন্ট বলতে হিসাবশাস্ত্রে কিন্তু মানে অর্থনৈতিক কোনো কিছু প্রদান করা, মানে টাকার অঙ্কে পরিমাপ করা যাবে এরকম, যখন কোনো কিছু ক্রয় করতে গিয়ে বা
পরিষেবা পেতে গিয়ে আমরা যখন প্রদান করে থাকি তখন সেটাকে আমরা বলি পেমেন্ট। ওকে, অর্থাৎ সেটা টাকার অঙ্কে হতে হবে। তো স্বাভাবিকভাবেই এটা কিন্তু মানে আমরা এখানে ইংরেজি টার্মগুলো ইউজ করব, পেমেন্ট, ভাউচার ইত্যাদিগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই। তো পেমেন্ট সম্বন্ধে আমরা বুঝলাম যে যখন হিসাবশাস্ত্রে যখন তোমার অর্থনৈতিক কোনো প্রদান করা হয়ে থাকে, কোনো কিছু বস্তু পেতে গেলে বা কোনো পরিষেবা নিতে গেলে, তখন সেটাকে আমরা বলি পেমেন্ট বা প্রদান। ঠিক আছে, এটা নগদ অর্থের বহির্গমনকে বোঝায়। পেমেন্টের মাধ্যমে কি হয় যে কিছু নগদ অর্থ বেরিয়ে যায়, ঠিক আছে, কার কাছ থেকে না, ব্যবসায়ীর কাছ থেকে, তাই না, বা যে ব্যক্তি পেমেন্ট করছে তার কাছ থেকে। পেমেন্ট আবার দু রকমের হতে পারে, হ্যাঁ, একটাকে ক্যাপিটাল পেমেন্ট বলা হয়, একটাকে রেভিনিউ পেমেন্ট। অর্থাৎ যখন কোনো সম্পত্তি বা এই ধরনের যেগুলো দীর্ঘস্থায়ী বস্তু সংগ্রহ করা হয় তার জন্য যে পেমেন্ট করা হয় তাকে ক্যাপিটাল পেমেন্ট বলা হয়। আর যখন কোনো ক্ষণস্থায়ী, অর্থাৎ এক বছরের মধ্যেই যেটা ব্যবহার হয়ে যাবে বা যে যে খরচগুলো ব্যবসায়ের দৈনন্দিন খরচ, সেগুলো ক্ষেত্রে যখন পেমেন্ট করা হয় সেটাকে আমরা বলি রেভিনিউ পেমেন্ট। ঠিক আছে, তো এরপর আমরা চলে আসব সেটা হচ্ছে যে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারের বাংলা হচ্ছে ব্যয়। তো এক্সপেন্ডিচারের বাংলা হচ্ছে ব্যয়। এবার ব্যয় মানে সাধারণত ধরে নেওয়া হয় যে মানে নগদে যেটা প্রদান করা হয় সেটাকেই আমরা ব্যয় বলি। অর্থাৎ কোনো কিছু সুবিধা লাভের জন্য বা কোনো কিছু গ্রহণ করবার জন্য নগদে যে অর্থ প্রদান করা হয় সেটাকেই আমরা ব্যয় বলি। কিন্তু ব্যয়ের ক্ষেত্রেও, অর্থাৎ ব্যয় মানে সেটা সংগঠিত হয়ে যায় যখন আমাদের কাছ থেকে টাকা প্রদান করা হয় বা আমরা নগদে অর্থ প্রদান করে থাকি, নগদ পেমেন্ট করে থাকি, ক্যাশ পেমেন্ট করে থাকি, তখন সেটাকে আমরা ব্যয় বলি। এবং সেটা মানে সাধারণত তারও আবার বিভিন্ন রকম ভাগ আছে। হ্যাঁ, এক্সপেন্ডিচারও আবার বিভিন্ন রকম আছে, যেমন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেমন পেমেন্টের ক্ষেত্রে বললাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার, ডেফার্ড এক্সপেন্ডিচার। হ্যাঁ, ডেফার্ড এক্সপেন্ডিচার অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার কখন হবে, যখন আমরা কোনো মূলধনী দ্রব্য ক্রয় করব বা তার জন্য অর্থ প্রদান করব, তখন সেটা হয়ে যাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যখন কোনো আমরা অমূলধনী দ্রব্য, যেটা দীর্ঘদিন স্থায়ী হবে না, সেরকম দ্রব্যের জন্য যখন আমরা খরচ করব, সেটা হয়ে যাবে রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, আবার ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার কীরকম? ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে যে, ধরো আমি একটা উদাহরণ দিই, যে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে টিভিতে। হ্যাঁ, কোনো পণ্যদ্রব্য বাজারে বিক্রি করবার জন্য টিভিতে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় যে ওই বিজ্ঞাপনের ফল কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকে, পেতে থাকি আমরা। যেমন ধরো ওয়াশিং পাউডার নির্মা তোমরা যখন হয়তো জন্মাওনি, তার আগের থেকে এই মানে অ্যাডভার্টাইজমেন্টটা টিভি, রেডিও এই সমস্ততে আমরা শুনে এসেছি। হ্যাঁ, তো সেই অ্যাডভার্টাইজমেন্ট এখনও চলছে এবং তার জন্য যে বিপুল খরচ হয়, সেই খরচটার থেকে যে সুবিধা পাওয়া যাচ্ছে, সেই সুবিধাটা কিন্তু অনেক বছর ধরে সুবিধাটা পাওয়া যায়। সেই জন্য এই ধরনের খরচকে বলা হয় যে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, অর্থাৎ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ওকে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বাংলাতে হচ্ছে এই ধরনের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো যে টার্মটা, সেটা হচ্ছে কস্টের বাংলা হচ্ছে পরিব্যয়। দেখো, কস্ট মানে হচ্ছে পরিব্যয়, আর পরিব্যয় মানে হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের সমস্ত রকমের যে আর্থিক যে প্রদান করা হয়ে থাকে, সেই সমস্ত রকমের আর্থিক প্রদানকে আমরা কস্ট বা পরিব্যয় বলতে পারি। ওকে, সেই সমস্ত আর্থিক মানে প্রদান করাটাকে আমরা কস্ট বা পরিব্যয় বলতে পারি। ঠিক আছে, তো এগুলো অনেক সময় কেবলমাত্র ব্যয় হিসেবেও প্রকাশ করা হয়ে থাকে। তো এই টার্মিনোলজিগুলো তোমরা একটু জাস্ট ভালো করে একটু দেখবে বা মনে রাখবে। অনেকটা তোমাদের হয়তো একই রকম মনে হতে পারে, মানে খুব ছোট ছোট হয়তো একটু ডিস্টিংশান রয়েছে এদের মধ্যে, একটা আর একটা থেকে একটু হয়তো তফাৎ আছে। তো যাই হোক, এর পরের যে টার্মটা সেটাতে আমরা চলে গেছিলাম আগে, এক্সপেন্সেস। সেটা আর একবার বলে নিই। খরচ মানে হচ্ছে যেটা আমি করে ফেলেছি, যেটা আমার হয়ে গেছে। ঠিক আছে, সমস্ত প্রতিষ্ঠানেই যাবতীয় আর্থিক কাজকর্ম সম্পাদন ও তাকে গতিশীল রাখার জন্য বিভিন্ন খরচ করতেই হয়। খরচ মানে হচ্ছে কিন্তু এখানে এক্সপায়ার্ড, অর্থাৎ যেটা আমি করে ফেলেছি। ঠিক আছে, এর পরের যে টার্মিনোলজিটা রয়েছে সেটা হচ্ছে এক্সপেন্সেসের পরে 16 নম্বরে আছে, সেটা হচ্ছে লস মানে হচ্ছে কিন্তু ক্ষতি। অর্থাৎ ক্ষতি মানে হচ্ছে লাভের বিপরীত অবস্থা, মানে এমন খরচ হয়েছে যার থেকে আমি কোনো
কোনো কিছু বেনিফিট পাইনি বা ভবিষ্যতে কখনো পাবোও না। অর্থাৎ যেটা আমার কাছ থেকে চলে গেছে শুধুই চলে গেছে, সেখান থেকে আমার কোনো কিছু মানে লাভ বা পরিস্থিতির উন্নতি বা কিছু পাওয়ার মতন অবস্থা কোনো কিছুই তৈরি হয়নি। সেই ধরনের আমরা ক্ষতিকে বলবো যে ইংরাজিতে বলবো লস বা বাংলায় বলবো ক্ষতি, ঠিক আছে। অর্থাৎ এটা এমন একটা ব্যয় যার জন্য কিন্তু আমাদের কোনো রকম কিছু সুবিধা হয়নি। ওকে, এর পরের যেটা রয়েছে টার্মস সেটা হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট দেখো, ব্যবসায়ীর পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু ছাড় দিতে হয়, ব্যবসায়ী ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু ছাড় দিতে হয়, যেটা কোনো কারবারি প্রতিষ্ঠান প্রচলিত নিয়ম অনুযায়ী বা চুক্তির ভিত্তিতে বিক্রয় মূল্য থেকে অথবা প্রাপ্য অর্থের থেকে নির্দিষ্ট হারে বা পরিমাণে অর্থ ছাড় দেয়, ঠিক আছে, সেটাকে আমরা বলি ডিসকাউন্ট। ওকে, তাহলে সেটাকে আমরা যখন ডিসকাউন্ট বলছি, এবার ডিসকাউন্টের কিন্তু তোমরা ভাগ আছে, ডিসকাউন্টের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। সাধারণত ক্যাশ ডিসকাউন্টটা খরিদ্দার যারা, কাস্টমার যারা, তারা পেয়ে থাকে, এবং এই ক্যাশ ডিসকাউন্টটাকে আমরা অ্যাকাউন্টেন্সিতে যখন হিসাব লিপিবদ্ধ করি তখন সেটা হিসাবে দেখায়। আর একটা ডিসকাউন্ট যেটাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট, সেই ট্রেড ডিসকাউন্ট কিন্তু ব্যবসায়ীরা পেয়ে থাকে। একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে প্রদান করে ওই দ্রব্য বিক্রি করবার সময়, যাতে খুচরো ব্যবসায়ীদের কিছু লাভ হয়ে থাকে পণ্যদ্রব্যটা নির্দিষ্ট দামে বিক্রি করবার ক্ষেত্রে। ওকে, তো সেই ট্রেড ডিসকাউন্ট কিন্তু হিসাবের মধ্যে আমরা ধরি না, এবং ট্রেড ডিসকাউন্টটাকে হিসাবের মধ্যে ধরা হয় না, ঠিক আছে। এরপরের যে টার্মটা আছে সেটা দেখো হচ্ছে ড্রয়িংস। ড্রয়িংয়ের বাংলা হচ্ছে উত্তোলন। অর্থাৎ যেমন মূলধন ক্যাপিটাল যেমন ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করতে হয়, তেমনি ব্যবসায়ী অনেক সময় নিজের প্রয়োজনে মানে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে তার মূলধন কিছু তুলে নেয়, সেটাকে আমরা বলি মূলধন উত্তোলন বা ইংরাজিতে ড্রয়িং। ওকে, অর্থাৎ ব্যবসায়ী নিজের ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যবসায়ীর কোনো সম্পদ ব্যবহার করে থাকে বা নিজে নিয়ে নেয়, তাহলে সেটাকে আমরা বলবো ড্রয়িং, ঠিক আছে। এরপরের টার্মটা আসছে রিসিপ্টস। তোমরা দেখতে পাচ্ছ 19 নাম্বার টার্মস রিসিপ্টস। রিসিপ্টসের বাংলা হচ্ছে প্রাপ্তি। যেমন প্রদান ছিল পেমেন্ট, ঠিক তার উল্টো হবে রিসিপ্ট। অর্থাৎ আমরা যখন কিছু নগদে গ্রহণ করব, ঠিক আছে, তখন আমরা যেটা অর্থের মাপকাঠিতে মানে পরিমাপ করা যাবে, সেটাকে আমরা বলবো রিসিপ্ট। তো যেমন পেমেন্ট ধরো ক্যাপিটাল পেমেন্ট, রেভিনিউ পেমেন্ট, তেমনি রিসিপ্টও ক্যাপিটাল রিসিপ্ট বা রেভিনিউ রিসিপ্ট হবে। অর্থাৎ যখন কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে কিছু আমরা পাবো তখন সেটাকে আমরা ক্যাপিটাল রিসিপ্ট বলবো, এবং যখন চলতি সম্পত্তি বিক্রি করে কিছু পাবো তখন সেটাকে আমরা বলবো রেভিনিউ রিসিপ্ট, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছো তোমরা। এরপরে আমরা চলে আসছি রেভিনিউ। রেভিনিউ কথাটার অর্থ হচ্ছে টোটাল ইনকাম, অর্থাৎ মোট যে আয়। হ্যাঁ, রেভিনিউ শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে রাজস্ব, কিন্তু এখানে আমরা ব্যবসার ক্ষেত্রে মানে প্রতিষ্ঠানের যে মোট আয়, সেই মোট আয়টাকে আমরা রেভিনিউ হিসেবে মানে ধরবো, ঠিক আছে। অর্থাৎ কোনো সম্পত্তির যে আগম হয় বা দাবি সৃষ্টি হয় অথবা কোনো দায়ের অর্থ পরিশোধ করা হয় তাকে মোট আয় বা রেভিনিউ বলবো আমরা। এরপরের শব্দবন্ধটা হচ্ছে প্রফিট, বাংলাতে যেটাকে আমরা বলি মুনাফা। তা মুনাফা আমরা অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে কি বুঝবো? অর্থাৎ মুনাফা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল তোমার বিষয়, যেটা পাওয়ার জন্য এত কাঠখড় পোড়ানো বা এত পরিশ্রম করা, ঠিক আছে। অর্থাৎ কোনো কারবার প্রতিষ্ঠান যে কারণে স্থাপিত করা হয়, মানে মুনাফা লাভের উদ্দেশ্য, সেটা যদি ওই প্রতিষ্ঠানের না থাকে তাহলে সেটাকে আমরা কারবার বলবো না। সুতরাং মুনাফা হচ্ছে সেই বিষয় যেটার জন্যই ব্যবসায়ী তার সমস্ত পরিশ্রম করে থাকে। ওকে, তো স্বাভাবিকভাবেই আমরা তাহলে মুনাফা কাকে বলবো? যে তোমার কারবার নির্দিষ্ট হিসাবকালে যে আয় করে সেই আয় থেকে মানে ব্যয় বিয়োগ দিলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো মুনাফা, ঠিক আছে, প্রফিট। এর পরের শব্দটা আছে দেখো, প্রফিটের পরে 22 নম্বরে আছে গেন, GAIN। গেন মানে হচ্ছে লাভ। লাভ তাহলে আবার কি, আবার মুনাফা আবার কি, তাহলে প্রফিট আবার কি আলাদা? একটু আলাদা। গেন মানে হচ্ছে, গেনের বাংলা লাভ লেখা হয়েছে,
মানে লাভ মানে হচ্ছে গেন, মানে হচ্ছে যে কোনো সম্পত্তি যেটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের মধ্যে পড়ে না, সেরকম কিছু বিক্রি করে যদি কিছু আমার লাভ হয়ে থাকে, মুনাফা হয়ে থাকে, সেরকম বিক্রি করে যদি আমি কিছু মুনাফা পেয়ে থাকি, সেইটাকে আমরা বলছি গেন বা লাভ। ওকে, এর পরের টার্মটা দেখো আছে অ্যাসেটস। এর পরের টার্মটা যেটা রয়েছে অ্যাসেটস, অর্থাৎ সম্পত্তি। সম্পত্তি কাকে বলবো? যে যা থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভবিষ্যতে সুবিধা পায়, আর্থিক সুবিধা পেয়ে থাকে, তাকে আমরা বলবো সম্পত্তি। তো স্বাভাবিকভাবে সম্পত্তি কিন্তু আবার অনেক রকমের আছে। যেমন ধরো ফিক্সড অ্যাসেট মানে হচ্ছে স্থায়ী সম্পত্তি, অর্থাৎ যে সব সম্পত্তি দীর্ঘকাল ধরে ব্যবহার করা হয়, একবার কেনা হয় এবং সেগুলো অনেক বছর ধরে চলতে থাকে, সেখান থেকে সুবিধা পেতে থাকি আমরা, সেখান থেকে বিভিন্ন রকম উপকার পেতে থাকি। তো সেইগুলোকে আমরা বলবো স্থায়ী সম্পত্তি। যেমন ধরো যন্ত্রপাতি, ঘর বাড়ি, জমি জমা ইত্যাদি। আর চলতি সম্পত্তি কাকে বলবো? কারেন্ট অ্যাসেটস। ফিক্সড অ্যাসেট যেমন রয়েছে তেমন কারেন্ট অ্যাসেট রয়েছে। কারেন্ট অ্যাসেট কাকে বলবো? মানে যে সমস্ত সম্পত্তি অল্প সময়ের জন্য স্থায়ী এবং যেগুলো একটা হিসাবকাল, মানে একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই যেটা আর মানে পরিসমাপ্তি ঘটে, সেখান থেকে সুবিধা পাওয়া, সেটাকে আমরা বলবো চলতি সম্পত্তি। যেমন ধরো ক্যাশ, নগদ টাকা, ঠিক আছে, ব্যাংকে জমা টাকা, বা স্টক, মজুত পণ্য, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সমস্ত চলতি সম্পত্তি। ওকে, এরপরে আমরা আর একটা টার্মে চলে আসছি, সম্পত্তি আর এক রকমের হয়, সেটাকে বলা হয় অলিক সম্পত্তি বা ফিকটিসাস অ্যাসেটস। এটা আসলে সম্পত্তি নয়, এটা এক ধরনের ক্ষতি বা ভুয়ো সম্পত্তি বলা হয় এটাকে। সাধারণত বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমার কিছু প্রারম্ভিক ব্যয় হয়ে থাকে, হ্যাঁ, অথবা একটু আগে যেটা বলছিলাম যে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে বিজ্ঞাপনের জন্য প্রচুর টাকা খরচ হয়ে থাকে, এগুলোকে অনেক সময় সম্পত্তি হিসেবে দেখানো হয়, হ্যাঁ, বা ক্ষতি হলে সেটাকে সম্পত্তি হিসাবে দেখানো হয়, কিন্তু এগুলো হচ্ছে আদতেও কোনো সম্পত্তি না, এগুলো হচ্ছে ফিকটিসাস অ্যাসেটস। এরপরে দেখো যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে স্টক। একটু আগে আমি বললাম যে স্টক, তাই না? স্টক মানে হচ্ছে মজুত পণ্য, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যে বিষয় নিয়ে কারবার করবে, যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করবে, যে বিষয় নিয়ে, সেই পণ্যদ্রব্যের হিসাবকাল শুরুর সময় যে পরিমাণ থাকবে, সেই পরিমাণটার মানে ওপেনিং স্টক বলা হয় তাকে, এবং হিসাবকালের শেষে যে পরিমাণ পণ্যদ্রব্য মজুদ থাকে তাকে আমরা বলবো ক্লোজিং স্টক, ঠিক আছে। তাহলে মানে স্টকের বাংলা হচ্ছে কি? মজুদ পণ্যদ্রব্য, ঠিক আছে, মজুদ সামগ্রী, বোঝা গেল। এরপরে যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বলতে আমরা কি বুঝি? ইনভেস্টমেন্টের বাংলা হচ্ছে বিনিয়োগ করা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার মূলধনের অব্যবহৃত অংশ, অর্থাৎ ব্যবসাতে যে মূলধন বিনিয়োগ করেছে সেটা তো হলো, তার বাইরে যদি তার কিছু মূলধন থেকে থাকে এবং সেটা যদি অন্য কোনো বাইরের জন্য যদি অন্য কোনো প্রতিষ্ঠানে সে বিনিয়োগ করে, নিয়োজিত করে, তাহলে সেটাকে আমরা বলবো ইনভেস্টমেন্ট। অর্থাৎ ব্যবসাতে যেটা ইনভেস্ট করছে সেটা ক্যাপিটাল, ওকে, কিন্তু তার থেকেও যদি তার কিছু সম্পদ থেকে থাকে যেটা সে নিজের ব্যবসা ছাড়া অন্যজনের ব্যবসাতে বিনিয়োগ করছে, সেটাকে আমরা বলবো ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিলস রিসিভেবল। অর্থাৎ বিলস রিসিভেবল হচ্ছে কি? বিলস রিসিভেবল হচ্ছে এক ধরনের, মানে কি বলবো, চেক, টাকা, এগুলো যেমন এক ধরনের বিনিময় মাধ্যম, তেমনি বিলস রিসিভেবল হচ্ছে এক ধরনের বিনিময় মাধ্যম। ওকে, তো সাধারণত যখন ধারে কারবার হয় তখন কোনো প্রতিষ্ঠান তার ক্রেতাদের কাছ থেকে যে টাকা পাওয়া যাবে তার বিনিময়ে কিছু প্রতিশ্রুতিপত্র বা বাণিজ্যিক হুন্ডি পেয়ে থাকে। তো এটা একটা চ্যাপ্টারই রয়েছে আমাদের বিলস রিসিভেবল বলে, যখন সেই চ্যাপ্টার আমরা পড়াবো তখন ডিটেলসে আলোচনা করব। এটুকু এখন জেনে রাখো যে বিলস রিসিভেবল হচ্ছে একটা বিনিময় মাধ্যম, মানে অনেকটা টাকার মতন। 100 টাকার নোটে যেমন 100 লেখা থাকে, রিজার্ভ ব্যাংকে সই করা থাকে, তেমনি বিলস রিসিভেবলে পাওনাদার যে, মানে সে দেনাদারের কাছ থেকে সই করিয়ে নিয়ে একটা কাগজ তৈরি করে, সেখানে যত অ্যামাউন্টের প্রয়োজন সে সেই অ্যামাউন্টের কাগজ তৈরি করে ওই দেনাদারকে দিয়ে সই করিয়ে নিজের কাছে রেখে দেয় পাওনাদার, ঠিক আছে, তাকে আমরা বলি বিলস রিসিভেবল। যেটা দিয়ে সে তার নগদ অর্থের ঘাটতি মেটাতে পারে, সেটা আবার সে অন্য কাউকে টাকা পরিশোধের জন্য পেমেন্ট করতে পারে, ঠিক আছে। এটা ব্যবসায়িক ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা প্রচলিত রয়েছে। এরপরে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে ডেটর্স। ডেটর্সের বাংলা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, ডেটর্সের বাংলা হচ্ছে দেনাদার। হ্যাঁ, দেনাদার মানে হচ্ছে যদি কেউ তোমার কাছ থেকে ধারে পণ্যদ্রব্য ক্রয় করে থাকে তাহলে সে তোমার কাছে দেনাদার।
তাহলে ডেটর্স মানে হচ্ছে যখন প্রতিষ্ঠানে ধারে ক্রয় বিক্রয় হয়, তখন ধারে যদি তোমার কাছ থেকে কেউ কিছু কিনে থাকে তাহলে সে হবে ডেটর্স। আর ঠিক তার উল্টো হবে ক্রেডিটর্স, অর্থাৎ তুমি যদি কারো কাছ থেকে ধারে পণ্যদ্রব্য কিনে থাকো তাহলে তুমি হয়ে গেলে ক্রেডিটর ওই ব্যক্তির কাছে, ঠিক আছে, যেটা আমাদের 30 নম্বরে লেখা আছে ক্রেডিটর্স। ওকে, তাহলে আমরা পাওনাদার এবং দেনাদার সম্বন্ধে জানলাম। হ্যাঁ, এরপরে দেখো লায়াবিলিটিস রয়েছে। লায়াবিলিটিসের বাংলা হচ্ছে দায়। লায়াবিলিটিসের বাংলা হচ্ছে দায়, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন কারণে দেনা বা ভবিষ্যতে দেয় অর্থমূল্যকেই আমরা দায় বলে থাকি, ঠিক আছে। তার মানে এই দায় সম্পত্তির উৎস বলে অভিহিত করা হয়, অর্থাৎ দায় সৃষ্টি হয় সম্পত্তি তৈরির জন্যই, ঠিক আছে। অর্থাৎ এখন দিতে হবে বা ভবিষ্যতে দিতে হবে বা কিছু মানে পাবে কেউ, সেটাকে আমরা বলবো দায় বা লায়াবিলিটিস। ক্যাপিটালের পরে রয়েছে দেখো মূলধন। মূলধন মানে হচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবার সময় যে অর্থ বা সম্পত্তি মালিক নিজে নিয়ে এসে বা অনেক মালিক মিলে যে সম্পত্তি বা অর্থ বিনিয়োগ করে সেটাকে আমরা বলি মূলধন বা ক্যাপিটাল, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েজেস, বিলস পেয়েবেল রয়েছে। বিলস পেয়েবেলটা হচ্ছে বিলস রিসিভেবলের ঠিক উল্টো, অর্থাৎ দেনাদার তোমার কাছে হয়ে যাবে। তোমার কাছে যখন মানে আমি যখন কারো কাছ থেকে ধারে পণ্যদ্রব্য কিনবো, দিয়ে সে যদি আমার কাছে টাকা চাই, আমি যদি সই করে দিই সেই রকম প্রতিশ্রুতিপত্রে যে আমি অমুক দিনের মধ্যে তোমাকে টাকা দেবো, তাহলে সেটা হয়ে গেল আমার কাছে বিলস পেয়েবেল ওই চিরকুটটা, ঠিক আছে। এর পরের যে অংশটা সেটা হচ্ছে দেখো তোমাদের রয়েছে যে ওয়েজেস এবং স্যালারি, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যখন কোনো শ্রমিকদেরকে তাদের প্রাপ্য টাকা দেওয়া হয় সেটাকে বলা হয় ওয়েজেস, শ্রমিকদের যে মূল্য। আর যদি কোনো করণিক যারা তোমার মানে একটু আপার হ্যান্ড আর কি, যারা শিক্ষিত এবং দক্ষ হবে তাদেরকে যখন আমরা টাকা পয়সা দেব তাদের মাইনা হিসাবে, সেটাকে আমরা ইংরেজিতে বলি স্যালারি, ঠিক আছে। তো এরকম বিভিন্ন টার্মস রয়েছে, আজকে আমরা এইগুলো আলোচনা করলাম। হ্যাঁ, তো আমরা হয়তো ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেমে যাব, নেক্সট ডে ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেমে যাব। আমরা জাস্ট আজকে বিভিন্ন টার্মিনোলজিগুলো আলোচনা করলাম, এগুলো দরকার আছে, তোমরা একটু থিওরিটিক্যাল বইয়ে এগুলো ভালো করে পড়বে। হ্যাঁ, তাহলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো নেক্সট ডে আমরা ডাবল এন্ট্রি সিস্টেম শুরু করব। আজকে এতটাই থাকলো। হ্যাঁ।